আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের গুচ্ছের জন্য চলতরিৎ অধ্যায়টি পড়িয়ে দিব। এই ক্লাসটিতে যা যা পাবে, প্রথমত বিগত বছরের প্রশ্নগুলোর অত্যন্ত সহজ সমাধান, ইম্পর্ট্যান্ট থিওরি, ইম্পর্ট্যান্ট ম্যাথ, ইম্পর্ট্যান্ট ফর্মুলা। অর্থাৎ এই ক্লাসে সব কিছুই পাবে। এই ক্লাসটি করার পর তোমার থিওরি বলো, ম্যাথ বলো, যাই বলো না কেন, কোনো কিছুতেই তোমার কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তো দেখো, 24-25 শিক্ষাবর্ষে প্রশ্ন এসেছিল 2টি, 23-24 শিক্ষাবর্ষে 2টি, 22-23 শিক্ষাবর্ষে 3টি, 21-22 শিক্ষাবর্ষে 2টি, 20-21 শিক্ষাবর্ষে 1টি। তো 24-25 শিক্ষাবর্ষের প্রথম প্রশ্ন, সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারে প্রবাহের মান কত? মনে রাখবে, সাম্যাবস্থায় বা নিস্পন্দ অবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না এবং কোনো বিক্ষেপও হয় না, অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহের মান 0। পরবর্তী প্রশ্ন, একটি 1200 ওয়াটের হিটারকে 120 ভোল্ট লাইনে 1 ঘন্টার জন্য সংযুক্ত করা হলো। ওই হিটারে বিদ্যুৎ প্রবাহ কত হবে? একটা কথা বলে রাখি, তোমার ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক, যেই সাবজেক্টেরই ম্যাথ আসুক, তোমার প্রথম কাজ হবে কি কি ডেটা দেওয়া আছে সেই ডেটাগুলো আইডেন্টিফাই করা। এটা করতে পারলেই তোমার কাজ শেষ। কেন কাজ শেষ? যখন তুমি ডেটাগুলো আইডেন্টিফাই করবা এবং তোমাকে কি বের করতে বলছে এটা ধরতে পারবা, তখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথ করতে পারবা। এখন দেখো তাহলে এখানে কি আছে, প্রথমে ক্ষমতা 1200 ওয়াট, সো লিখলাম P = 1200 ওয়াট, বিভব V = 120 ভোল্ট, সময় T = 1 ঘন্টা, সব লিখে নিয়েছি। তো 1 ঘন্টা মানে 3700 সেকেন্ড। বের করতে হবে আমার প্রবাহ অর্থাৎ I। সো এখন আমি এখানে ফর্মুলা কি জানি, P = VI, তাহলে I = P/V। তাহলে P এর ভ্যালু 1200, V এর ভ্যালু 120, 0 0 ভ্যানিশ, দেন 12 12 কাটলে থাকবে 1, সাথে একটা 0, সো অ্যান্সার 10 অ্যাম্পিয়ার। একটি বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে, কতগুলো 40 ওয়াটের বাতি নিরাপদে লাগানো যাবে? তো এখানে কি কি আছে দেখো, তড়িৎ প্রবাহ I = 10 অ্যাম্পিয়ার, বিভব V = 220 ভোল্ট, আর হচ্ছে এখানে ক্ষমতা 40 ওয়াট। তো বাতির ক্ষমতা 40 ওয়াট লিখলাম। এখন আমাদের এই ধরনের ম্যাথের জন্য কি করতে হবে, প্রথমে ক্ষমতা বের করতে হবে, এরপর ক্ষমতাকে বাতির সংখ্যা দিয়ে ভাগ করবে, তাহলে কাজ শেষ। তোমার এখানে বাতি বলতে পারে, বৈদ্যুতিক ফ্যান বলতে পারে, বা হচ্ছে ইস্ত্রি বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। সো যেটাই বলুক না কেন, তোমার প্রথম কাজ হচ্ছে ক্ষমতা বের করা, এরপর ওই ইলেকট্রিক ডিভাইসটির ক্ষমতা দিয়ে টোটাল অংশকে ভাগ করবা, ভাগ করলেই কাজ শেষ। সেখানে দেখো বাতির ক্ষমতা আমরা কত পাই, 2200 × 10, সো একটা শূন্য বেড়ে যাবে, তাহলে হয়ে যাবে তোমার 2200, যে 220 × 10, সো 2200। এখন টোটাল এখানে আমার বাতির ক্ষমতা কত, 40 ওয়াট, তাহলে বাতির সংখ্যা কত হবে, 2200/40, সো একটা জিরো ভ্যানিশ, সো 220কে 4 দিয়ে ভাগ করলে হবে 55। সো কীভাবে হবে দেখো, এই 220 এর মধ্যে কী করবে, প্রথমে 4 22-এর মধ্যে কতবার যাবে, 5 বার, 4 5 হবে 20, দেন 2 থাকবে, সো 2 আর একটা শূন্য নাও, তাহলে থাকবে 20। এই 20-এর মধ্যে 4 কতবার যাবে, 5 বার, তাহলে অ্যান্সার 55। পরবর্তী প্রশ্ন, একটা সার্কিট দেওয়া আছে, দিয়ে কি বলছে, বর্তনীটির প্রবাহ মাত্রা কত? তাহলে আমার প্রথমে এই যে 3টা রোধ আছে এর তুল্য রোধটাকে বের করতে হবে। তো দেখো, এই তোমার 2 ওহম মানের যে 2টা রোধ, যে 2 ওহম মানের রোধদ্বয় সমান্তরাল সমবায়যুক্ত, অতএব এদের তুল্য রোধ Rp = 2/2 = 1 ওহম। এটা কিভাবে হয়েছে দেখো, সমমানের n সংখ্যক রোধ সমান্তরাল সমবায়যুক্ত থাকলে তুল্য রোধ Rp = R/n, অর্থাৎ রোধ ডিভাইডেড বাই রোধের সংখ্যা। এরপর শ্রেণী সমবায়যুক্ত থাকলে তুল্য রোধ Rs = n × R, n তোমার রোধ সংখ্যা আর রোধের মান। এরপর আমরা তো এখানে 1 ওহম পেলাম, সো এই 1 ওহম আর এই 4 ওহম এই দুইটা আবার শ্রেণী সমবায়যুক্ত, তাহলে এখানে তুল্যরোধ কী হবে, দুইটার যোগফল, সো 4 + 1 = 5 ওহম। এখন দেখো E = 12 - 2 কেন করেছি, কারণ দেখো দুটি কোষ একমুখী হলে যোগ করব এবং বিপরীতমুখী হলে বিয়োগ করব। তো আমাদের এই হচ্ছে কোষ, মনে রাখবে কোষের পাশে যেটা বড়টা পজিটিভ প্রান্ত আর যেটা ছোট সেটা নেগেটিভ প্রান্ত। সো দুইটা যদি একই সিরিয়ালে থাকে তাহলে আমরা যোগ করব, বিপরীত সিরিয়াল হলে বিয়োগ করব। যেখানে দেখো প্রথমে কি বড় সাইন, অর্থাৎ এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে আগে ছোট পরে বড়, তাহলে এখানে নেগেটিভ পজিটিভ, তাহলে কি হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে। বিপরীত হওয়ার কারণে আমি এখানে বিয়োগ করেছি, তাহলে এখানে আমি তড়িৎচলক শক্তি পেলাম 10 ভোল্ট। তো আমরা জানি এখন E = IR, তাহলে I = E/R, তাহলে কি 10/5 = 2 অ্যাম্পিয়ার, এটা আমাদের অ্যান্সার। বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে?
মনে রাখবে আপেক্ষিক রোধ পরিবাহীর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। আপেক্ষিক রোধের একক ওহম মিটার। পরবর্তী প্রশ্ন, 10 ওয়াটের 5টি বাতি 8 ঘন্টা করে প্রতিদিন জ্বললে মে মাসে কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ ব্যয় হবে? আমার ডেটা আছে, দেখো। ক্ষমতা P = 100 ওয়াট, আর বাতি হচ্ছে 5টি, সো N = 5, সময় T = 8 ঘন্টা। এখন আমাকে মে মাসের বিদ্যুৎ বিল বের করতে বলছে। এখন আমরা জানি ইংলিশে কিছু মাস থাকে হচ্ছে 30 দিনে, কিছু মাস 31 দিনে, আর ফেব্রুয়ারি থাকে 28 দিনে। এখন কোনটা 30 দিন, কোনটা 31 দিন? দেখো এটা কি করবে, এটার জন্য মনে রাখবে এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই যে আমাদের যেগুলো হচ্ছে কি আমাদের যে আঙুলের হার, তাই না, এই উঁচুগুলো হচ্ছে 31 দিন, আর নিচুগুলো 30 দিন, ঠিক আছে? আর সাথে হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসটা 28 দিনে, আর যখন লিপ ইয়ার হবে তখন সেটা 29 দিন হয়ে যাবে। সো আমাদের মাসের হিসাব গেল, তাহলে সময় হয়ে যাবে এই 18 to 31। তাহলে এখন মনে রাখবে ব্যয়িত বিদ্যুৎ বা ব্যয়িত শক্তি = NPT / 1000 কিলোওয়াট আওয়ার। আর যদি বিদ্যুৎ বিল বলে সেক্ষেত্রে হবে NPT / 1000 ইন্টু ইউনিট প্রতি দাম। তাহলে NPT / 1000 কিলোওয়াট আওয়ার, তাহলে এখানে N এর ভ্যালু 5, P এর ভ্যালু 100, T এর ভ্যালু 8 × 31 / 1000। তাহলে এই উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য, ভ্যানিশ। এরপর দেখো এই 5 10-এর মধ্যে যাবে 2 বার, দেন এই 2 8-এর মধ্যে যাবে 4 বার, তাহলে উপরে থাকবে 4 × 38 আর নিচে থাকবে শুধু 2। দেন এই যে 2 আবার 8-এর মধ্যে কতবার যাবে? 4 বার, এটা তো কাটলাম, শেষ। তাহলে এখন 4 গুণ হচ্ছে 31, তাহলে 4 অক্ষে 4 আর কি 3 4 12, এই আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনটি ওহমিক উপাদান নয়? মনে রাখবে ওহমিক উপাদান হচ্ছে রোধক, রেজিস্টর, ফিলামেন্ট, ধাতু পরিবাহী তার। তো ধাতু পরিবাহী তার কার কার হয়? অ্যালুমিনিয়াম, আয়রন, এরপর হচ্ছে কপার, সিলভার, টাংস্টেন, এইগুলা। দেখো আমাদের যে ইস্ত্রি, এটাই হচ্ছে এই টাংস্টেন তার ইউজ করা হয়, তাই না, বা নাইক্রোম তার। এখন এখানে এই যে ধারক অর্থাৎ ক্যাপাসিটর, এটি ওহমিক উপাদান নয়। পরবর্তী প্রশ্ন, কোনো বাড়ির মেইন মিটারে 8 অ্যাম্পিয়ার আর 200 ভোল্ট লেখা আছে, ওই বাড়িতে 40টি বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করতে হলে প্রতিটি বাতির ক্ষমতা কত ওয়াট হবে? আমার যা যা দেওয়া আছে আমি ইনক্লুড করলাম। I = 8 অ্যাম্পিয়ার, V = 200 ভোল্ট, বাতির সংখ্যা N = 40, তাহলে প্রতিটি বাতির ক্ষমতা কত? এটার জন্য তুমি যে কাজটা করবা সেটা মনে রাখবে, প্রতিটি বাতির ক্ষমতা = ক্ষমতা / বাতির সংখ্যা। তাহলে ক্ষমতা P = VI, সো VI 8 × 16, সাথে 2টা শূন্য, হয়ে যাবে 1600। তাহলে প্রতিটি বাতির ক্ষমতা কী হবে? এই ক্ষমতা / বাতির সংখ্যা, সো 1600/40, তাহলে 0 0 ভ্যানিশ, আর 4 শূন্যর মধ্যে যাবে 4 বার, সাথে একটা শূন্য, অ্যান্সার হবে 40। সো এটাকে এই ডিরেক্ট এভাবেও করা যায়, সেম জিনিস। এখন তোমার এখানে বাতি বলুক বা বৈদ্যুতিক হিটার বলুক বা ইস্ত্রি বলুক বা হচ্ছে বৈদ্যুতিক ফ্যান বলুক, যাই বলুক না কেন, তোমার কাজ হচ্ছে প্রথমে মোট ক্ষমতা বের করা, এরপর কতগুলো বৈদ্যুতিক যন্ত্র রয়েছে সেই সংখ্যা দিয়ে ক্ষমতাকে ভাগ করা, তাহলেই কাজ শেষ। পরবর্তী প্রশ্ন, পাশের চিত্রের বর্তনীর A ও B বিন্দুর মধ্যকার তুল্যরোধ কত ওহম? আচ্ছা, এই হচ্ছে সার্কিট। এই সার্কিট আঁকতে গিয়ে আর অপশন দেওয়া হয় নাই, এই ভুলগুলো আমার হয়। তোমরা যারা গতকাল সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এর ক্লাসটি করেছো সেখানেও দেখেছো, যেখানে তোমার এইভাবে কোনো ফিগার ছিল, সেই ফিগার ড্র করতে গিয়ে অপশন আর দেওয়া হয়নি, পরে দিতে হয়েছে। তো যাই হোক, এখানে খেয়াল করো, এখানে এই 4 ওহম মানের 2টা রোধ, এরা কি আছে? সমান্তরালে। সো এই 4 ওহম মানের রোধদ্বয় সমান্তরাল সমবায়ে যুক্ত, এদের তুল্য রোধ RP = 4/2 = 2 ওহম। এটা কেন করছি? কারণ কিছুক্ষণ আগেই বলেছি যে n সংখ্যক সমমানের রোধ সমান্তরালে যুক্ত থাকলে তুল্য রোধ = R/n, আর শ্রেণীতে যুক্ত থাকলে তুল্য রোধ = R × n। সো এই আর কি। আর তোমাদের একটা খুশি সংবাদ, সেটা হচ্ছে জিএসটিতে আসলে তোমার ডিফিকাল্ট টাইপের কোনো সার্কিট দেয় না, সরল সার্কিটই দেয়া থাকে সাধারণত। তবে আমি ডিফিকাল্ট 2-3টা সার্কিট করাই দিছি শেষের দিকে। তো এখন আমরা এটা সমাধান করি। তো এখানে এই দুইটা মিলে আসলে আমার 2 ওহম। এরপর এই 2 ওহমের সাথে এই 3 ওহম কি থাকবে? দেখো 2 ওহম ও 3 ওহম শ্রেণীতে যুক্ত, আর শ্রেণীতে থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 3 + 2 5 ওহম। পরবর্তীতে এই 5 ওহম আর এই উপরের 5 ওহম, এই দুইটা কি? সমান্তরাল। সো দুইটারই কি মান সমান, তাহলে কি R/n, R5 আর n হচ্ছে 2, তাহলে অ্যান্সার 2.5 ওহম। পরবর্তী প্রশ্ন, নিচের বর্তনীর L ও M বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ
কত ওহম। এখানে খেয়াল করে যে 3 ওহম মানের যে 3টা রোধ এরা কিসে আসে? সমান্তরালে। তাহলে 3 ওহম মানের 3টি রোধ সমান্তরালে যুক্ত, এদের তুল্যরোধ আরপি কী হবে? 3/3, কারণ এখানে রোধের মানও 3, আবার রোধও রয়েছে 3টি। সো তাহলে এখানে তুল্যরোধ হবে 1 ওহম। দেন এই 10 ওহম, 1 ওহম আর হচ্ছে 9 ওহম, এই 3টা শ্রেণী সমবায়ে যুক্ত। শ্রেণী সমবায়ে থাকলে কী হয়? যোগ করতে হয়। তাহলে এটা অ্যান্সার চলে আসবে। তো দেখো আমাদের কিন্তু অনেক সিমিলার টাইপের কোশ্চেন হচ্ছে, দুটো সার্কিট, তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের হিসাব, দুটো সেম টাইপের কোশ্চেন আসছে, সামনেও থাকবে ইনশাল্লাহ। আসো আমরা এখন এই চ্যাপ্টারে যাব। তো দেখো কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহ I=K/T। তো কী হচ্ছে আমাদের চার্জ, টি হচ্ছে সময়, চার্জের একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক সেকেন্ড, তাহলে এটার একক কী হবে? কুলম্ব পার সেকেন্ড, যাকে বলা হয় অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের একক কি? কুলম্ব পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। এটা থেকে একটা প্রশ্ন খেয়াল করো, একটি অটোমোবাইল হেডলাইট দিয়ে 4.8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, এটি দিয়ে 2 ঘন্টা সময়ে কত কুলম্ব চার্জ প্রবাহিত হবে? তাহলে এখানে আই এর ভ্যালু 4.8 অ্যাম্পিয়ার আর টি এর ভ্যালু দেখো 2 × 3600। 3600 কেন গুণ করছি? কারণ এখানে 2 ঘন্টা, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 2 ঘন্টা সমান কি? 2 × 3600 সেকেন্ড। একটা বিষয় তোমরা হয়তো খেয়াল করতে পারো যে কিছুক্ষণ আগে আমরা বিদ্যুৎ বিল বা হচ্ছে ব্যয়িত শক্তির ম্যাথ করলাম, সেখানে আমরা টিকে কী করেছিলাম? আওয়ার আকারে রেখেছিলাম, তাই না? যে ঘন্টা একক ছিল, ঘন্টা এককই রেখেছিলাম, বাট এখানে আমরা ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করতেছি। সো এটা একটু মাথায় রাখবে যে আমাদের বিদ্যুৎ বিল বা হচ্ছে ব্যয়িত শক্তি, সেগুলো আমরা আওয়ার আকারেই সময়কে রেখে দিই। তার কারণ আমার ওইখানে এককটা থাকে কি? কিলোওয়াট আওয়ার। আর বিদ্যুৎ বিলের যে দাম দেওয়া থাকে প্রতি ইউনিট বা কিলোওয়াট আওয়ারের দামই দেওয়া থাকে, এই কারণে এখানে কিলোওয়াট আওয়ারই রাখি, বাট অন্যান্য সব জায়গায় আমরা কি এসআই ইউনিটে নিয়ে আসি। সো গেল এটা। তাহলে এখন এটাকে মাল্টিপ্লাই করলে অ্যান্সার চলে আসবে। এটা আসলে পরে ইনক্লুড করছি, যেই কারণে ক্যালকুলেশনটার করার মতো জায়গা ছিল না, তো তোমরা করে নিও। পরবর্তীতে আমাদের রোধ। মনে রাখবে পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হয় তাকে রোধ বলে। রোধ সাধারণত 4টি বিষয়ের উপর নির্ভরশীল। এটা লেট দিয়ে মনে রাখতে পারো যে এল ফর লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, এ ফর এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, টি ফর টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, আর ই ফর এলিমেন্ট অর্থাৎ উপাদান। সো প্রথমে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রোধের সাথে ব্যস্তানুপাতিক। পরিবাহীর উপাদান আর হচ্ছে তাপমাত্রা। মনে রাখবে রোধ R=ρL/A, যেখানে রো হচ্ছে কি আপেক্ষিক রোধ, এল হচ্ছে কি দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই রোধের একক হচ্ছে ওহম। এই রোধ দিয়ে ম্যাথ করার জন্য এই দুটো লাইন একটু মনে রাখবে। দৈর্ঘ্য n গুণ বৃদ্ধি করলে রোধ n × R, অর্থাৎ দৈর্ঘ্য যতগুণ বৃদ্ধি পাবে রোধও ততগুণ বৃদ্ধি পাবে। 10 n গুণ বৃদ্ধি করলে অথবা আয়তন অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য n গুণ বৃদ্ধি করলে রোধ n² × R। চিটাগং ইউনিভার্সিটির একটা কোশ্চেন, 5 ওহম রোধ বিশিষ্ট কোনো তারকে 10 এ 3 গুণ লম্বা করলে তারের রোধ কত হবে? এখানে দেখো 10 এ কথাটি রয়েছে, যেহেতু 10 এ লম্বা করা হয়েছে তাহলে কি হবে? n² × R। এখানে n 3 গুণ, তাহলে n এর ভ্যালু 3, সো 3² × R, আর এর ভ্যালু 5, সো 3² × 5, সো 3² মানে কি 9, সো 9 × 5 = 45। এরপর একটু খেয়াল করো, ক্ষেত্রফল না দিয়ে ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা কি করব? সো এটার জন্য আমাদের মনে রাখতে হবে R2/R1 = ρ2L2/ρ1L1 × R1/R2 স্কোয়ার। সো এটার প্রমাণ আর কি এখানে দেখিয়েছি, সো এটা একটু বলি, জাস্ট শোনো, তোমার মনে রাখতে হবে জাস্ট এই অংশটা, যে রোধ R = ρL/A, তাহলে R1 = ρ1L1/A1, অতএব R1 = ρ1L1/πr²। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি? πr², আর এখানে কি আমরা সাধারণত বৃত্তাকার তার ইউজ করি, সো এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A = πr²। দেন R2 = ρ2L2/A2, অতএব R2 = ρ2L2/πr²। এখন এই 2কে 1 নম্বর দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো? R2/R1 = ρ2L2/πr2² তো এটাকে এখন উল্টাই দাও, উল্টাই দিলে কি পাবে? ρ2L2/πr2² ইন্টু πr1² পাই আর পাই ভ্যানিশ, দেন থাকবে কি তোমার এখানে ρ2L2/ρ1R2² ইন্টু R1² সেটাকে আমরা সাজিয়ে লিখতে পারবো এভাবে, ρ2L2/ρ1L1 ইন্টু R1/R2²। তোমার যদি এই ক্ষেত্রফল ব্যাসার্ধ না দিয়ে ব্যয় দেয়া থাকে সেক্ষেত্রে কী হবে? R2/R1 = ρ2L2/ρ1L1 ইন্টু d1/d2²।
ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন, দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস ও আপেক্ষিক রোধ প্রত্যেকটির অনুপাত 1:2। সরু তারের রোধ 10 ওহম হলে অপর তারটির রোধ কত? সো এখানে দেখো আমরা ধরি সরু তারের রোধ R1 = 10 ওহম, অপর তারের রোধ R2, এটা আমার বের করতে হবে। তো আমরা এখন ধরি সরু তারের দৈর্ঘ্য L1, ব্যাস D1, আপেক্ষিক রোধ রো। অপর তারের দৈর্ঘ্য L2, ব্যাস D2, আপেক্ষিক রোধ রো। আচ্ছা, এগুলোকে আইডেন্টিফাই কেন করে নেই? এটা হবে ρ1 আর এটা ρ2। তো তাহলে শর্ত মতে আমাদের কি আসে? L1/L2 = হাফ, D1/D2 = হাফ, ρ1/ρ2 = হাফ। কেন? কারণ দেখো প্রত্যেকটির অনুপাত 1:2, আর 1:2 মানে কি? 1/2। তাহলে এখন আমরা কি জানি? R2/R1 = ρ2L2/ρ1 L1 × D1/D2 হোল স্কোয়ার। তো এটাকে একটু আলাদা করো, ρ2/ρ1 L2/L1 ইন্টু D1/D2 স্কোয়ার, আর এই R1টা এখানে গুণ হয়ে যাবে। তো এখন দেখো এইখানে আমাদের কি ছিল? L1/L2 = হাফ, D1/D2 = হাফ। বাট এখানে যেহেতু এটা উল্টে গেছে, দেখো ρ2/ρ1 L2/L1, L2/L1 ρ2/ρ1, তাহলে কী হবে? এই মানটা উল্টে যাবে। তাহলে এই ক্ষেত্রে তখন কী হবে? হাফের পরিবর্তে 2 হয়ে যাবে। তাহলে এখন এই দুইটার পরিবর্তে আমি কি 2 এবং 2 পাবো, আর D1/D2 এভাবেই থাকবে, অর্থাৎ হাফ হবে। তাহলে 2 × 2 = 4, আর হাফ স্কোয়ার মানে কি 1/4। তাহলে 4 ভ্যানিশ, থাকবে 10। তাহলে অ্যান্সার কি আলটিমেটলি 10 ওহম। মনে রাখবে, দুইটি তারের দৈর্ঘ্য, ব্যাস ও আপেক্ষিক রোধের অনুপাত সেম হলে রোধ অপরিবর্তিত থাকবে। এই লাইনটা মনে রাখলে তোমার আর এই ম্যাথ করতে হবে না, তুমি দেখে দেখে অ্যান্সার করতে পারবে। কি বললাম? দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস ও আপেক্ষিক রোধের অনুপাত সেম হলে রোধ অপরিবর্তিত থাকবে। এখন আসলে আমরা একটু আপেক্ষিক রোধ নিয়ে কথা বলি। রোধ R = ρL/A, তাহলে ρ = কি হবে? RA/L। এটার একক আমরা কীভাবে নির্ণয় করব? রোধের একক ওহম, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার অর্থাৎ বর্গমিটার, আর দৈর্ঘ্যের একক মিটার। তাহলে উপরের মিটারের সাথে একটা মিটার ভ্যানিশ হবে, সো উপর একটা মিটার থাকবে আর ওহম থাকবে। তাহলে আপেক্ষিক রোধের একক পেয়ে যাবো আমরা ওহম মিটার। মনে রাখবে, আপেক্ষিক রোধ পরিবাহীর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে, তাহলে কী হবে? পরিবাহিতা কমে। আর তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ কমে, তাহলে পরিবাহিতা বাড়বে। এই অর্ধপরিবাহী নিয়ে গতদিন যে পড়েছি তোমাদের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, সেখানে বিস্তারিত বলেছি। সো যারা ওই ক্লাসটি দেখো নাই তারা ক্লাসটি দেখে নিও। দেখো রোধের উপর তাপমাত্রার প্রভাব। এখানে মনে রাখবে R θ = R0 × 1 + আলফা থিটা। R θ 30°C তাপমাত্রায় রোধ, R0 0°C তাপমাত্রায় রোধ, আলফা রোধের উষ্ণতা সহগ বা তাপমাত্রা গুণাঙ্ক, থিটা তাপমাত্রা। তাহলে একটু দেখো তো এখানে আমরা কী করতে পারি? R θ = R0 × 1 + আলফা থিটা, তাহলে 1 + আলফা থিটা = R θ/R0, দেন আলফা থিটা = R θ/R0 - 1। তো এটাকে লসাগু করলে যেটা থাকবে তোমার R0 R θ - R0/R0, আর এই থিটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে হবে R0 থিটা। আলটিমেটলি কী হবে? আলফা = R θ - R0/R0 থিটা। সো এই রোধের উষ্ণতা সহগ বা তাপমাত্রা গুণাঙ্কের একক পার ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন ইনভার্স 1। কীভাবে? কারণ উপরেও রোধ, নিচেও রোধ, তাহলে এটার একক আর থাকবে না। সো নিচে তাপমাত্রা আছে, সো তাপমাত্রার একক কি? ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন। সো এটা হয়ে যাবে কি? পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন। মনে রাখবে, অ্যালুমিনিয়াম এর রোধের উষ্ণতা সহগ 3.9 × 10⁻³ পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর অর্ধপরিবাহী হিসেবে অ্যালুমিনিয়ামের উষ্ণতা সহগ -6 × 10⁻² পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্ধপরিবাহীর উষ্ণতা সহগ ঋণাত্মক, অর্ধপরিবাহীর উষ্ণতা সহগ হবে ঋণাত্মক, এটা মনে রাখবে। একটা প্রশ্ন, 100°C তাপমাত্রায় একটি তারের রোধ 150 ওহম, 200°C তাপমাত্রায় রোধ কত হবে? এখানে তাপমাত্রা গুণাঙ্কের ভ্যালু আছে 3 × 10⁻³ পার ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখানে 100°C তাপমাত্রায় রোধ 150 ওহম, 200°C তাপমাত্রায় রোধ কত, এটা বের করতে হবে। থিটা 200°C, আলফা 3 × 10⁻³ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো তাহলে R200 = কী হবে? R0 × 1 + আলফা থিটা। তো আমার এখানে R0 এর ভ্যালু দেয়া নেই, তো আমি R0 এর ভ্যালুটা বের করবো। কীভাবে বের করবো? খেয়াল করো, আমার 100°C তাপমাত্রায় রোধ দেয়া আছে। সো এই ডেটা দিয়ে আমি 0°C তাপমাত্রায় রোধ বের করে নিব। এই ফর্মুলা থেকে আমরা কী পাবো? যে R0 = R100/1 + আলফা থিটা। সো 100°C তাপমাত্রা রোধ 150, 1, আর হচ্ছে আলফার ভ্যালু 3 × 10⁻³, আর থিটা হচ্ছে 100। সো এখানে
10^3 আর এখানে কি 100, 100 মানে কি 10 স্কোয়ার, তাহলে গুণের বেলায় পাওয়ার হয় যোগ, তাহলে -3 + 2 থাকবে -1, তাহলে আলটিমেটলি এখানে কি থাকবে এই 3/10, 3/10 মানে কি 0.3, তাহলে 150 ডিভাইড বাই থাকবে 1.3, 1.3 এটাকে 13 দেখো, আর দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0, তাহলে উপরে হয়ে যাবে 1500 ডিভাইড বাই 13, এই ভ্যালুকে এখন এখানে লেখো, আর নটের ভ্যালু 1500 ডিভাইড বাই 13, আর এখানে 1 প্লাস আলফা 3 × 10^3 ইন্টু থিটা, থিটার ভ্যালু 200, সো তাহলে এখানে থাকবে কি 10^1, এই দুটার মতো যে এখানে 2 × 10^2, তাহলে 10^3 আর কি 10 স্কোয়ার, তাহলে -2 -3 + 2 থাকবে 10^1 আর সাথে একটা 2, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি থাকবে তোমার 3 × 6, 6/10, 6/10 মানে 0.6, তাহলে হয়ে যাবে 1 + 0.6 হবে 1.6, তাহলে এখন দেখো এই 1.6 মানে কি 16 ডিভাইড বাই কি 10, একটা দশমিকের জন্য একটা সংখ্যা অর্থাৎ 1 আর একটা সংখ্যার জন্য একটা 0, এই 0 0 ভ্যানিশ, উপরে থাকবে কত দেখো তো, আমাদের 15 গুণ হচ্ছে 16, এটা করলে হবে কত 240, কীভাবে হয় আমরা জানি 15 × 15 হয় 225, তাহলে আরেকটা 15 যোগ করো হয়ে যাবে 240, আর না পারলে গুণ করে নিবে, সো 240 আর সাথে একটা 0 ছিল, তাহলে হয়ে যাবে 2400 ডিভাইড বাই 13, সো এটাকে ভাগ করলে হয় 184 এই ভাগটা করে দিয়েছি, যারা পারবে না তারা এটা দেখে নিতে পারো। রোধের সমবায়, রোধের সমবায় দুই প্রকার, শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ সেম, বিভব ভিন্ন, তুল্য রোধ সবগুলোর যোগফল, আর সমান্তরাল সমবায়ে প্রবাহ ভিন্ন, বিভব সেম, তুল্য রোধ 1/Rp = 1/R1 + 1/R2 + 1/R3 ... প্লাস 1/Rn, সো একটা মনে রাখলেই হচ্ছে যে শ্রেণীতে প্রবাহ সেম, বিভব ভিন্ন, তাহলে সমান্তরালে প্রবাহ ভিন্ন, বিভব সেম। এরপর n সংখ্যক সমমানের রোধ শ্রেণীতে যুক্ত থাকলে তুল্য রোধ Rs = n × R, n সংখ্যক সমমানের রোধ সমান্তরালে যুক্ত থাকলে তুল্য রোধ Rp = R/n, ইতিমধ্যে এগুলো পড়িয়েছি। এরপর দেখো R1 R2 মানের দুইটি রোধ সমান্তরালে যুক্ত থাকলে তুল্য রোধ Rp = R1 × R2 / R1 + R2, অর্থাৎ গুণফল ডিভাইড বাই যোগফল। দুইটি রোধের মান নির্ণয় করো যাদের শ্রেণী সমবায়ে তুল্য রোধ 12 ওহম এবং সমান্তরাল সমবায়ে তুল্য রোধ 5/3 ওহম। এই টাইপের কোশ্চেন তোমাকে দিতে পারে, যে বলে দেয় দুইটা রোধ এর মান বের করো, যারা শ্রেণীতে থাকলে রোধ এত আর সমান্তরালে থাকলে রোধ এত। তো এই ম্যাথগুলো কীভাবে করবা, আমরা জাস্ট ধরে নেব প্রথমে যে রোধ দ্বয় R1 R2 শর্ত মতে, তাহলে দেখো কি আছে আমাদের, যে শ্রেণী সমবায়ে তুল্য রোধ 12 আর সমান্তরাল সমবায়ে তুল্য রোধ হচ্ছে 5/3, তাহলে RS 12, তাহলে RS এখানে দুইটা রোধ যেহেতু, তাহলে R1 + R2 = 12 আর সমান্তরাল হচ্ছে 5/3, তাহলে সমান্তরালের তুল্য রোধ কী বলেছিলাম, গুণফল ডিভাইড বাই যোগফল, সো R1 × R2 ডিভাইড বাই R1 + R2, সো এই দুইটা মান আমরা পেলাম। সো এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে, দেখো R1 + R2 ভ্যালু এখানে পেলাম 12, সো 12 এখানে বসাই দাও 12, তাহলে কী পেয়ে যাবে আলটিমেটলি এই 5 12 কি 60, আর গুণ করলে এটা 60 হবে, সো R1 R2 হবে 20, 60/3 20। এখন আসো আমরা মনে করো a + b এবং ab এর মান পেলাম, তাহলে আমরা a - b এর ভ্যালু বের করতে পারবো না? অবশ্যই পারবো। কীভাবে পারবো? কারণ আমরা জানি a - b² = a + b² - 4ab, তাহলে এখানে R1 - R2² = R1 + R2² - 4 × R1 R2, তাহলে এখন এই R1 + R2 ভ্যালু কত ছিল 12, আর R1 R2 ভ্যালু ছিল 20, আর এটা স্কোয়ার, তাহলে স্কোয়ারের দিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে 12² - 4 × 20, R1 R2 ভ্যালু 20, আলটিমেটলি কী থাকবে 144 - 80, সো 144 - 80 সমান কত 64, দেন 64কে রুট করলে কত হয় 8, তাহলে এটা আমরা কার ভ্যালু পেলাম R1 - R2, সো যেহেতু আমার R1 + R2 ভ্যালু 12 আর এখানে R1 - R2 ভ্যালু পেয়ে গেলাম 8, সো এই দুটা যোগ করলেই হয়ে যাচ্ছে, এই দুটো যোগ করলে R2 R2 ভ্যানিশ, তাহলে থাকবে কি টুয়াইস R1 = 12 + 8 = 20, তাহলে R1 = 10, R1 এর ভ্যালু হবে 10 ওহম। সো আমরা যেহেতু R1 এর ভ্যালু পেলাম, এখন এই যে কোনো একটাতে আমি R1 এর ভ্যালু বসাই দিলে R2 এর ভ্যালু পাবো, যদি এখানে বসাইতে চাই তাহলে কি পাবো, যে তোমার 10 + R2 = 12, অতএব R2 = 2, এই কাজটা এখানে করেছি দেখো। তাহলে এভাবে করে তুমি অ্যান্সার নিয়ে আসতে পারবে। সো কী করবে, প্রথমে যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে যোগফলটা বের করবে, আর যেটা সমান্তরাল বলবে সেটা গুণফল বাই যোগফল দিয়ে একটা সমীকরণ আনবে, আনার পরে a - b² = a + b² - 4ab, এই ফর্মুলাটা মনে রাখলেই কাজ শেষ। এখন দেখো ওহমের সূত্র, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক,
অর্থাৎ আই প্রপোর্শনাল টু ভি, সো আই ইজ ইকুয়াল টু জি ভি। এখানে জি হচ্ছে পরিবাহিতা, পরিবাহিতা রোধের উল্টা, তাহলে জি ইজ ইকুয়াল টু 1/r। সো পরিবাহিতার একক ওহম ইনভার্স 1, আর ওহম ইনভার্স 1কে বলা হয় সিমেন্স। দেখো আলাদা করে কিন্তু একক আমার মুখস্থ করতে হয় না, তুমি যখন বেসিক কিছু জিনিস জানবে এরপর জাস্ট ওই ফর্মুলা থেকেই তুমি সব একক নিয়ে আসতে পারবে, সে একক মাত্র মুখস্থ করতে হবে না। তাহলে এখন এই জায়গায় আমরা একটু ফিরে আসি, আই ইজ ইকুয়াল টু কী পাবো তাহলে 1/r ইন্টু ভি, তাহলে আই ইজ ইকুয়াল টু v/r, তাহলে ভি সমান কী হবে IR, তাহলে আর সমান কি লিখতে পারবা v/r। একটা লাইন মনে রাখো যে ভি ইজ ইকুয়াল টু IR, এটা থেকে একবার আই এর ভ্যালু আনবে আর একবার আর এর ভ্যালু আনবে। এখন দেখো পরিবাহকত্ব সিগমা, পরিবাহকত্ব আপেক্ষিক রোধের উল্টা, পরিবাহিতা রোধের উল্টা আর পরিবাহকত্ব আপেক্ষিক রোধের উল্টা। তাহলে পরিবাহকত্ব সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ, তাহলে এটার একক কী হবে? দেখো আমাদের আপেক্ষিক রোধের একক ছিল ওহম মিটার, তাহলে পরিবাহকত্বের একক কী হবে? ওহম মিটার ইনভার্স 1, তাহলে ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1, আর ওহম ইনভার্স 1 মানে কি সিমেন্স, তাহলে আলটিমেটলি পরিবাহকত্বের একক হয়ে যাবে সিমেন্স মিটার ইনভার্স 1। এখন আসো আমরা কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখব, আমাদের এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসছিল, সামনেও আসবে ইনশাল্লাহ। সো এই ফর্মুলাগুলো তোমার মুখস্থ করতে হবে। তড়িৎ প্রবাহের কারণে উৎপন্ন তাপ, বিদ্যুৎ শক্তি ও ক্ষমতা। আমরা জানি বিভব ভি ইকুয়াল টু W/Q, অতএব W ইকুয়াল টু VQ। দেন আমরা জানি কিউ ইকুয়াল টু IT, শুরুতেই পড়েছিলাম। তাহলে তুমি কিউ এর জায়গায় IT লিখলে কী পাবে? W ইকুয়াল টু VIT। এরপর ক্ষমতা সমান কি কাজ বাই সময়, অর্থাৎ P ইকুয়াল টু W/T, তাই না? তাহলে W ইকুয়াল টু PT। এখন এইটা থেকে আমরা কী কী লিখতে পারি একটু খেয়াল করো, P ইকুয়াল টু W/T, আর W মানে VIT, তাহলে T আর T ভ্যানিশ, থাকবে VI, তাহলে P ইকুয়াল টু VI। এটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথ অলরেডি জিএসটিতে আসছে, তো খুবই ইম্পর্ট্যান্ট। এরপর P ইকুয়াল টু এই ভি এর জায়গায় কী লিখবো? IR, কারণ মাত্রই আমরা পড়লাম তাই না যে ভি ইকুয়াল টু IR, তাহলে কী হয়ে যাবে এখানে I²R। এরপর তুমি যদি আই এর ভ্যালুটা লেখো V/R, তাহলে কী হবে এখানে V²/R। এই হচ্ছে আমাদের ফর্মুলা, একটা ফর্মুলা মনে রাখলে বাকিগুলো এভাবে নিয়ে আসা যাবে। এরপর দেখো এখানে তোমার W ইকুয়াল টু কী হবে? VIT। এরপর ভি এর ভ্যালু IR লেখো, তাহলে এখানে পেয়ে যাবে W ইকুয়াল টু I²RT। এরপর তুমি যদি I ইকুয়াল টু V/R লেখো, তাহলে এখানে পেয়ে যাবে W ইকুয়াল টু V²/R ইন্টু T। তো জাস্ট একটা ফর্মুলা মনে রাখলে বাকিগুলো নিয়ে আসা যায়, তো তুমি এগুলো কয়েকবার প্র্যাকটিস করলে পারবে ইনশাল্লাহ। সো আলটিমেটলি এখানে কী পাওয়া যাচ্ছে? H ইকুয়াল টু VIT ইকুয়াল টু PT ইকুয়াল টু I²RT ইকুয়াল টু V²/R ইন্টু T। তাহলে দেখো আমাদের বৈদ্যুতিক ক্ষমতার একক কী হবে? P ইকুয়াল টু W/T, W হচ্ছে কাজ, কাজের একক জুল, T হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড, তাহলে কী হবে? জুল পার সেকেন্ড, যাকে বলা হয় ওয়াট। আর 1 ওয়াট সমান 746 জুল, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল, অর্থাৎ 36 ইন্টু 10⁵ জুল। অপশনে দুইটাই থাকতে পারে, হয়তো বলবে 36 ইন্টু 10⁵ অথবা 3.6 ইন্টু 10⁵, আরেকটা সঠিক অ্যান্সার। তো তোমাকে একটু মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করতে হবে। এরপর মনে রাখবে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 1 BOT ইকুয়াল টু 1 ইউনিট। এই BOT মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড, অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 1 বোর্ড অফ ট্রেড ইকুয়াল টু 1 ইউনিট। তো তোমাকে বিদ্যুৎ বিল হিসাবের ক্ষেত্রে এই তিনটা কথার যে কোনো একটা কথা বলতে পারে যে 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুতের মূল্য এত, বা 1 বোর্ড অফ ট্রেড বিদ্যুতের মূল্য এত, অথবা 1 ইউনিট বিদ্যুতের মূল্য এত। সো এগুলো তোমাকে বলতে পারে, একটু মাথায় রাখবা। এরপর জুলের তাপীয় ক্রিয়ার সূত্র H ইকুয়াল টু I²RT। এটা প্রথম সূত্র, মানে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র হচ্ছে তিনটা, এটা থেকেই সব চলে আসবে, মনে রাখবে H ইকুয়াল টু I²RT। সো প্রথম সূত্র হবে H প্রপোর্শনাল টু I², দ্বিতীয় সূত্র H প্রপোর্শনাল টু R, তৃতীয় সূত্র H প্রপোর্শনাল টু T। অর্থাৎ এই তিনটা সিরিয়ালি মনে রাখলেই হয়ে যাচ্ছে। তাহলে প্রথম সূত্র বিদ্যুৎ প্রবাহ মাত্রার সূত্র H প্রপোর্শনাল টু I², দ্বিতীয় সূত্র রোধের সূত্র H প্রপোর্শনাল টু R, তৃতীয় সূত্র সময়ের সূত্র H প্রপোর্শনাল টু T। দেখো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা জগন্নাথ ইউনিভার্সিটি, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহ বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে এসেছিল। প্রশ্নটি হচ্ছে 100 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 8.4 সেকেন্ড ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রেরণ করলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে? সো আমার এখানে রোধ আছে, সময় আছে, তড়িৎ প্রবাহ আছে, আমাকে উৎপন্ন তাপ বের করতে হবে। কিছুক্ষণ আগে আমরা কি পড়লাম? জুলের তাপীয় ক্রিয়ার সূত্র H ইকুয়াল টু I²RT। সো সবগুলো ভ্যালু লিখলাম। এখন এখানে আছে 8.4, একে আমরা কি লিখেছি 84/10। কীভাবে লিখলাম? এই দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর একটা সংখ্যা, এই কারণে একটা শূন্য, কারণ আমরা জানি এই দশমিকযুক্ত সংখ্যাকে ভগ্নাংশে কনভার্ট করার জন্য কী করতে হয়? দশমিকের জন্য একটা 1 দিতে হয়, আর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দিতে হবে। তো এই 0 0 ভ্যানিশ, এরপর থাকবে 4 × 10 × 84। সো 4 × 10 অর্থাৎ 40, তো 40 × 84, তাহলে 4 দিয়ে একে গুণ করি, কত হয় দেখো
4 4 16 6, হাতে কত 3, তাহলে 4 8 32, এই 3 বলি কেন, 1 হাতে হচ্ছে 1, 4 4 16 হাতে 1, আর হচ্ছে 4 8 32, আর হচ্ছে 1 33, আর এই শূন্যটা এখানে লিখে দাও। এখন দেখো এটা 3360 জুল, বাট অপশনে তোমার 3360 জুল নাই, তোমার দুটো অপশন রয়েছে ক্যালোরিযুক্ত। আমার তাহলে এটাকে 4.2 দিয়ে ভাগ করতে হবে। এখন একটা বিষয় বলি, এটা আসলে বড় করে ভাগ করার বা ক্যালকুলেশন করার কিছুই নাই। কেন নাই জানো? কারণ এটা হচ্ছে 3360, আর আমি ভাগ করবো কত দিয়ে? 4.2 দিয়ে। আমরা কি জানি 4 8 32, তার মানে এটা 800ই অ্যান্সার হবে। কারণ এর ক্যালোরিযুক্ত আরেকটা অ্যান্সার হচ্ছে 133। সো 133 আর 4 গুণ করলে আর কতই বা হবে? 400 এর বেশি একটা সংখ্যা হতে পারে, বাট এটা 800 হবে। এটা কিন্তু দেখে বোঝা যায় এই জিনিসগুলো। আর যদি না বুঝো, এভাবে ধরো ধরতে না পারো, তাহলে তুমি এটা ভাগ করে করতে পারো। ভাগও করে দিয়েছি। ভাগ কীভাবে করবা? এই 4.2 এর পরিবর্তে কি লিখতে পারবা? এই দশমিকের জন্য একটা 1, আর একটা সংখ্যার জন্য একটা 0, আর নিচে থাকবে 42। তাহলে এই 336কে এখন 42 দিয়ে ভাগ করো, কতবার হবে? 8 হবে। তাহলে এখানে পাবে 8, আর সাথে দুটো 0, সো দুটো 0 লিখে দিবে, তাহলে 800 হয়ে যাবে। এখন আসো প্রবাহ ঘনত্ব, J = I/A। এটার একক কী হবে? তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আর ক্ষেত্রফলের একক মিটার। সো এটার অ্যান্সার হবে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 2। এখন আছে কি দেখো, তারণ বেগ, ড্রিফট ভেলোসিটি। তড়িৎ প্রবাহের সময় যে বেগে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় তাকে তারণ বেগ বলে। এখানে মনে রাখবে I = নেভি। বাংলাদেশের একটা ফেমাস সিগারেট ছিল এক সময়, নেভি সিগারেট। সো এটা দিয়ে মনে রাখতে পারো I = নেভি। এখন ভি বলতে এখানে ভিডি, তাহলে ভিডি = কী হবে? I/NAE। আর মাত্র আমরা কি পেয়েছি? J = I/A। তাহলে I/A এটার পরিবর্তে লিখতে পারবো J। তাহলে আলটিমেটলি হবে I = J/NE। এখানে N হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। এখানে কি লিখেছি? ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস। কেন লিখছি দেখো, এটা কিসের ম্যাথ? এটা জিএসটিতে কয়েকবার আসছে না, এ কারণে এটা ইম্পর্টেন্ট। একটি বৈদ্যুতিক বাতির রোধ 400 ওহম, একে 200 ভোল্ট সরবরাহ লাইনের সাথে যুক্ত করা হলো। যদি প্রতি ইউনিটের মূল্য 3 টাকা হয়, তাহলে তাহলে বাতিটি 12 ঘন্টা ব্যবহৃত হলে কত খরচ পড়বে? আমরা কি জানি? খরচ NPT / 1000 ইন্টু টাকা। ওইখানে যদিও লিখে দিয়েছিলাম যে NPT / 1000 ইন্টু তোমার ইউনিট প্রতি দাম। তো ওটার চেয়ে এটাই সহজ হয় যে NPT / 1000 ইন্টু টাকা। সো তোমরা এখানে দেখো পি এর ভ্যালু দেয়া নাই, আছে হচ্ছে রোধ আর হচ্ছে বিভব। সো আমরা পিকে ভি এবং আর এর মাধ্যমে লিখতে পারি। কি হয় সেটা? P = V² / R। এখন তাহলে এই সবগুলো ভ্যালু লিখে ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। এখন কীভাবে ক্যালকুলেশন করবে দেখো, এখানে কি আছে? 200 স্কোয়ার, 2কে স্কোয়ার করলে পাবে 4, আর 2টা 0 এর জন্য পাবে 4টা 0। মনে রাখবে একটা 0কে স্কোয়ার করলে হবে 2টা 0, 2টা 0কে স্কোয়ার করলে হবে 4টা 0। সিমিলারলি 2টা 0কে রুট করলে হবে একটা 0, 4টা 0কে রুট করলে হবে 2টা 0। তাহলে এখন এই 2টা 0 এই 2টা 0 ভ্যানিশ থাকবে। তাহলে 400 × 12 × 3, আর নিচে হচ্ছে কি 4। তাহলে কী হয় দেখো, এই 4 400-র মধ্যে কতবার যাবে? 100 বার। আর এখানে 3 × 36 লিখলাম, নিচে 1000। এখন দেখো এই 2টা 0 এই 2টা 0 ভ্যানিশ থাকবে 36 / 10, তাহলে কত হবে? 3.6। কীভাবে হয়? কারণ আমরা জানি ভাগ করার ক্ষেত্রে নিচে যতগুলো 0 থাকবে উপরে তত ঘর আগে দশমিক আসবে। একটা 0, সো 1 ঘর আগে দশমিক, সো 3.6 অ্যান্সার। তোমার এই কোশ্চেনটি যদি বলতো জানুয়ারি মাসে খরচ কত, বা ফেব্রুয়ারি মাসে খরচ কত, বা অন্য কোনো একটা মাসের খরচ, সেক্ষেত্রে কী করতে হতো? ওই মাসে যত দিন তাকে গুণ করতে হতো। সেটা কীভাবে বলেছিলাম যে কীভাবে মনে রাখবে? এখানে খেয়াল করো, এই যে বড় যেগুলো, হ্যাঁ বড়, খেয়াল করো এটা আমাদের কি উঁচু না? এই যে জানুয়ারি ফেব্রুয়ারি, এভাবে যখন আমরা বলবো কীভাবে বলবো দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। সো একবার কি করছি উপরে, একবার নিচে, একবার উপরে একবার নিচে। সো উপরে যে মাসগুলো থাকবে সেগুলো হবে 31 দিনে, আর যেগুলো নিচে পড়বে সেগুলো 30 দিনে। আর তার সাথে হচ্ছে ফেব্রুয়ারি মাস, সেটা 28 দিনে হবে। বাট যদি লিপ ইয়ারের কথা উল্লেখ করে দেয় সেক্ষেত্রে হবে 29 দিনে। তাহলে ধরো এখানে বললো তোমাকে জুন মাসের বিদ্যুৎ বিল কত, তাহলে এখানে 30 গুণ করবা, কারণ জুন মাসে 30 দিনে। কীভাবে দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এই যে নিচে পড়েছে, তো 30 দিয়ে গুণ করবা। তো 3.6, একে আমরা ভগ্নাংশ কনভার্ট করি। তো দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0, তাহলে এই 0 0 ভ্যানিশ। তাহলে 3 × 36 অর্থাৎ 318 8, হাতে 1 3 রেখে 9 রেখে 10, তাহলে অ্যান্সার 108 টাকা। দেখো পরবর্তী প্রশ্ন, 1 আওয়ারে একটি 250 ওয়াটের টিভি সেট বা 10 মিনিটে 1200 ওয়াটের একটি ইস্ত্রি কোনটি বেশি শক্তি ব্যয় করবে? সো একবার টিভি সেট একবার ইস্ত্রি হিসাব করি।
দেখি কার ক্ষেত্রে ব্যয়িত শক্তি কত হয়। আমাদের টিভি সেটের ক্ষেত্রে তোমার কয়টি, এখানে টিভি সেট একটি, সো এনের ভ্যালু 1, ক্ষমতা এখানে 250 ওয়াট, সো 250, আর সময় 1 আওয়ার, সো 1 আওয়ার লিখলাম। তাহলে ব্যয়িত শক্তি এনপিটি ডিভাইড বাই 1000 কিলোওয়াট আওয়ার। তাহলে এনের ভ্যালু 1, পি এর ভ্যালু 250, টি এর ভ্যালু 1, আর এখানে তো 1000, তাহলে 0 আর 0 ভ্যানিশ, আর এখানে কত থাকবে 25/100, 4×25 100, সো 1/4, আর 1কে 4 দিয়ে ভাগ করলে হবে 0.25। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করেছো তারা জানো আমি বলেছিলাম 1/10 সমান হচ্ছে 0.1, তারপর হচ্ছে 1/2 সমান কি 0.5, 1/4 সমান 0.25, 1/5 সমান 0.2। এরপর আসো স্ত্রী কী আছে লিখলাম, এনের ভ্যালু 1, পি এর ভ্যালু 1200, টি এর ভ্যালু 10 মিনিট, সো আমরা মিনিটকে আওয়ারে কনভার্ট করবো, কারণ এই ব্যয়িত শক্তি বা বিদ্যুৎ বিল এই ম্যাথ এর ক্ষেত্রে আমার সময়টা হবে আওয়ার এককে, বাকি সব ক্ষেত্রে আমাদের সেকেন্ড এককে হবে। তো এখন এটাকে 60 দিয়ে কেন ভাগ করলাম, কারণ 1 ঘন্টা সমান কি 60 মিনিট, আর বড় একক থেকে ছোট এককে কনভার্ট করার জন্য গুণ করি, এবং ছোট একক থেকে বড় এককে কনভার্ট করার জন্য ভাগ করি। তাহলে এটা হয়ে যাবে 0 0 ভ্যানিশ হবে, থাকবে 1/6। তো ভ্যালুগুলো লিখবা, লেখার পরে দেখবে হবে সব শেষ হয়ে যাবে, যে 2টা 0 আর এই 2টা 0 ভ্যানিশ। এরপর থাকবে কি এখানে তোমার 12 থাকবে উপরে, আর 6 চলে আসবে নিচে, 10ও থাকবে নিচে, তাহলে 6 12 মধ্যে যাবে 2 বার, তাহলে উপরে 2 নিচে 10, তাহলে 2 দিয়ে কাটো, উপরে 1 থাকবে নিচে 5 থাকবে, সো 1/5 = 0.2 কিলোওয়াট আওয়ার। তাহলে টিভি সেট বেশি শক্তি ব্যয় করবে। এখন সার্কিট, সো এই যে 2টা সার্কিট তোমাকে দিয়েছি একটু ক্রিটিক্যাল টাইপের, যদিও তোমার জিএসটিতে যে সার্কিটগুলো আসছিল সেগুলো বেশ ইজি টাইপের সার্কিট ছিল, দেখেই বোঝা যেত যে কোনটা কোন সংযোগে রয়েছে, বাট এগুলো একটু মনে রাখবা। যদিও এটা হচ্ছে তোমার ওই বিন্দু দিয়ে বোঝানো যায়, ওইটা বিন্দু টাইপ দিয়ে হচ্ছে তোমার যে কোনো টাইপের ক্রিটিক্যাল সার্কিট সলভ করা যায়, বাট ওটা তোমাদের এখন দেখাবো না। কেন দেখাবো না, কারণ হচ্ছে ওইগুলো তোমার লাগবে না, লাস্ট মোমেন্টে এত কিছু মাথায় নেওয়ার কোনো দরকার নাই। এখন কাজ হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে ফেলা এবং মাথায় রাখা। সো এখন এটা কি বলি একটু শোনো, এখানে মনে রাখবে এইটা আর এটা শ্রেণীতে, এইটা আর এটা শ্রেণীতে, দেন এই দুটা শ্রেণী আবার সমান্তরাল হবে। সো তাই লিখেছি দেখো, 6 আর 4 শ্রেণীতে, এই যে 6 4 এই দুটো শ্রেণীতে, শ্রেণীতে তুললো দুটার যোগফল, এটাকে ধরলাম RS1, আর আবার এই 3 আর হচ্ছে 7 এই দুটো আবার শ্রেণীতে, তাহলে এই দুটো যোগ করো, যোগ করে যেটা হবে সেটা RS2, দেন এই RS1 RS2 এটা এই দুটা সমান্তরালে। তো সমান্তরালে দেখো দুটার ভ্যালু কত 10 ওহম করে, আর আমাদের সমান্তরালে যখন কি হয় তোমার রোধের মান সমান থাকে তখন তুল্য রোধ কি হয় R/N, তাহলে R/N, R এর ভ্যালু 10, আর এখানে দুইটা রোধ এই কারণে 2 দিয়ে ভাগ, সো এটা হয়ে গেল 5 ওহম, সো এটাকে ধরলাম RP1। এখন এই যে RP1 পেলাম এখানে, তার সাথে এই যে 5 ওহম এই দুটো শ্রেণীতে, তো শ্রেণীতে দুটো যোগ করো, 5 + 5 হয়ে যাবে 10 ওহম, এটাকে ধরলাম RS2। অবশ্যই এটাকে RS3 বা যে কোনো কিছু ধরা যায়, প্রবলেম নেই, আমি তোমার মতো সলভ করবো। সো তাহলে এইটা এই 10 ওহম আর তার সাথে এই 10 ওহম এই দুইটা থাকবে হচ্ছে সমান্তরালে। তাহলে সমান্তরালে কি হবে, যেহেতু দুটার মান সমান, তাহলে R/N, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5 ওহম। তাহলে কি বললাম, এই দুইটা প্রথমে থাকবে শ্রেণীতে, পরবর্তীতে কি হয়ে যাবে সমান্তরাল, তারপর এই সমান্তরাল এই মানটার সাথে এইটা থাকবে শ্রেণীতে, এরপর এই শ্রেণীরটা এটার সাথে সমান্তরালে, তাহলেই কাজ শেষ। এই সার্কিটটা খেয়াল করে এখানে কি আছে, এইখানে আমার যে এই তিনটাই হচ্ছে সমান্তরালে যুক্ত, তিনটাই। তাহলে এই তিনটা যেহেতু সমান্তরালে, এখানে ভ্যালুগুলো ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আমার যে নর্মাল ফর্মুলা অর্থাৎ মেইন যে ফর্মুলা সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ RP = 1/R2 + 1/R3 + 1/R4, অর্থাৎ এই তিনটার যে নাম ছিল সেগুলো আমি করে দিলাম। করার পর আমার কি হবে 50 75 50, তাহলে এটা লসাগু কত হবে 150, 150-এর মধ্যে 50 যাবে 3 বার, 75 যাবে 2 বার, আর 50 যাবে 3 বার, তো টোটাল উপরে হয়ে যাবে 8 আর নিচে হয়ে যাবে 150। এটাকে 2 দিয়ে কাটো, উপরে হবে 4 নিচে হবে 75, তাহলে RP = কত হয়ে যাবে 75/4। এখন আসো এই RP আর এই R1 এটা আছে শ্রেণীতে, তো শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ RS = RP + R1, সো RP এর ভ্যালু আর R1 এর ভ্যালু করো, ক্যালকুলেশন করলে এখানে দাঁড়াবে 475/4, এটাকে 4 দিয়ে ভাগ করো, কত হবে 4 অক্ষে 4 1, এরপর থাকবে 7, তো 7-এর মধ্যে 4 যাবে একবার, থাকবে কত 3, দেন 35, তাহলে কত হবে 4 × 32, 32 আর 3 হয় 35, এরপর হাতে থাকবে 3, দেন হচ্ছে 3-এর মধ্যে যাবে না, একটা দশমিক দিয়ে একটা শূন্য নাও, তাহলে 4 × 7 = 28, এরপর থাকবে 2,
2 আর একটা শূন্য নাও, থাকবে 20, 20-এর মধ্যে 4 যাবে 5 বার। যদি বুঝে না থাকো তাহলে আমি এটা এখানে করে দিচ্ছি। 4 আর এখানে হচ্ছে 475, একবার যাবে 4 হবে 7, একবার যাবে 4, থাকবে 3। সো 5 নামাও, যাবে কতবার তোমার 8 বার, 4 8 32, থাকবে কত এখন 3। তো 3-এর মধ্যে যাবে না, সো একটা শূন্য নিয়ে নাও, একটা দশমিক দাও, তাহলে এখন কত যাবে 7 বার, 4 7 28। তাহলে এখন 2-এর মধ্যে যাবে না, আর একটা শূন্য নাও, তো 2-এর মধ্যে 4 যাবে 5 বার। এই হবে তোমার অ্যান্সার 118.75। এখন আমরা বৈদ্যুতিক ফিউজ নিয়ে একটু পড়াশোনা করব। মনে রাখবে বৈদ্যুতিক ফিউজের 3 ভাগ শেষা 1 ভাগ 3, এর গলনাঙ্ক 300 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। এখন দেখো তড়িৎ কোষ 2 প্রকার, প্রাথমিক বা মৌলিক কোষ, প্রাইমারি সেল, এর এক্সাম্পল শুষ্ক কোষ, বোল্টার কোষ, লেকল্যান্স কোষ ইত্যাদি। এরপর গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ, অর্থাৎ সেকেন্ডারি সেল, এটার এক্সাম্পল অ্যাসিড সঞ্চয়ী কোষ, অ্যালকালি সঞ্চয়ী কোষ ইত্যাদি। সঞ্চয়ী কথাটি থাকলে সেটি সেকেন্ডারি বা গৌণ কোষ হবে। তোমরা যারা আমার কেমিস্ট্রি তড়িৎ রসায়নের ক্লাস করেছো তারা জানো আমি এগুলো পড়িয়েছি। এখন আসো কোষের সমবায়, এটা 3 প্রকার, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, মিশ্র সমবায়। শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় সম্পর্কে অলরেডি জানো, আর মিশ্রটা হচ্ছে কি শ্রেণী আর সমান্তরাল দুটা একসাথে থাকবে। এখন দেখো কিরশফের সূত্র 2টা। প্রথম সূত্র একে বলা হয় জাংশন সূত্র, এই জাংশন মানে সংযোগ। সো এখানে কি সামেশন আই ইজ ইকুয়াল টু 0। এরপর দ্বিতীয় সূত্র হচ্ছে আমার ভোল্টের সূত্র বা লুপের সূত্র, লুপ মানে বদ্ধ, সো এটা বদ্ধ বর্তনীর ক্ষেত্রে থাকবে, এবং এখানে সামেশন আই আর ইজ ইকুয়াল টু সামেশন ই। কিরশফের সূত্র সরল বর্তনী ও জটিল বর্তনী উভয় বর্তনীতেই কাজ করে, অর্থাৎ উভয় বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য, বাট ওহমের সূত্র শুধুমাত্র সরল বর্তনীর ক্ষেত্রে কাজ করে। লেখার এই অবস্থা কেন? ওকে, এই কয়েকটি বিষয় একটু মনে রাখবে। মিটার ব্রিজ দিয়ে আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়, পোস্ট অফিস বক্স দিয়ে অজানা রোধ নির্ণয় করা হয়, আর পটেনশিওমিটার দিয়ে তড়িৎচালক শক্তি প্লাস অভ্যন্তরীণ রোধ উভয় নির্ণয় করা হয়। তাহলে মিটার ব্রিজ, আপেক্ষিক রোধ, পোস্ট অফিস বক্স, অজানা রোধ, পটেনশিওমিটার, তড়িৎচালক শক্তি প্লাস অভ্যন্তরীণ রোধ। এখানে পোস্ট অফিস বক্স ও মিটার ব্রিজ এরা হুইটস্টোন ব্রিজ নীতির উপর প্রতিষ্ঠিত। আমাদের বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগ সমান্তরাল সমবায়ে থাকে। সমান্তরাল সমবায়ে ওয়াট অর্থাৎ ক্ষমতা যত বেশি আলো তত উজ্জ্বল, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ওয়াট অর্থাৎ ক্ষমতা যত কম আলো তত উজ্জ্বল। তাহলে সমান্তরালে ক্ষমতা যত বেশি আলো তত উজ্জ্বল, শ্রেণীতে ক্ষমতা যত কম আলো তত উজ্জ্বল। দেখো 3 ওহম রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো, এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী রোধের মান কত? সো সমবাহু ত্রিভুজে আমরা এটাকে করলাম, তাহলে কি হবে, এর প্রতি বাহুর রোধ হয়ে যাবে 1 ওহম করে। তাহলে এর যে কোনো দুটা প্রান্তবিন্দু রোধ, ধরো এই দুটা প্রান্তবিন্দু হতে পারে, বা এই দুটা প্রান্তবিন্দু হতে পারে, অথবা এই দুইটা প্রান্তবিন্দু হতে পারে, যেই বিন্দুই হোক না কেন, এই রোধের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে, ধরো আমরা এই দুটা প্রান্তবিন্দুর জন্য করব, তাহলে এইটা আর এটা থাকবে শ্রেণীতে, দুইটা থাকবে আমার শ্রেণীতে, সেক্ষেত্রে R1 এবং R2 শ্রেণীতে থাকবে। তো শ্রেণীতে থাকলে দুটো যোগ করো, 1 + 1 2 ওহম। এরপর ওইটার সাথে এই যে এইটা তৃতীয়টা, এটা থাকবে সমান্তরালে। তাহলে সমান্তরালে আমাদের তুল্যরোধ কী হবে, দুইটা থাকলে গুণফল ডিভাইড বাই যোগফল, সো 2 × 1 2 + 1, সো 2/3, এটা আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা কয়েকটি যন্ত্রের নাম লিখেছি, এইগুলোর কাজ, এগুলোর সংযোগ প্রকৃতি এবং সমীকরণ লিখেছি। তো প্রথম হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের কাজ কি? দেখো গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও দিক নির্ণয় করে, এর ক্ষমতা গুণাঙ্ক G+S/G। অ্যামিটার তড়িৎ প্রবাহের মান নির্ণয় করে, আর হচ্ছে ভোল্টমিটার কি করে, বিভব নির্ণয় করে। এখন দেখো এর সংযোগ প্রকৃতি। গ্যালভানোমিটার শ্রেণী বা সমান্তরাল দুটাই হতে পারে, অ্যামিটার শ্রেণী সংযোগ, ভোল্টমিটার সমান্তরাল সংযোগ। সমীকরণ দেখো, তো এই গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহের সমীকরণ IG = I/G+S × S। আর শর্টকাট ফর MCQ, অর্থাৎ আমরা MCQ কীভাবে সলভ করব, MCQর জন্য করব AC = G/S এর পার্সেন্টেজ ইন্টু
100 মাইনাস এসের পার্সেন্টেজ। সামনেই এই ফর্মুলা দিয়ে ম্যাথ করেছি, তখন ভালোভাবে বুঝতে পারবা। আর এদিকে অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণ আর ইজ ইকাল টু আর ডিভাইড বাই এন মাইনাস ওয়ান, আর ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণ আর ইজ ইকাল টু আর ইন্টু এন মাইনাস ওয়ান। এখানে এন হচ্ছে শেষ মান ডিভাইডেড বাই আদি মান। তো কিসের শেষ মান, কিসের আদি মান? বিভব আর হচ্ছে তড়িৎ প্রবাহ হতে পারে, হয়তো বিভব অথবা তড়িৎ প্রবাহ, যে কোনো একটা হবে। এখন দেখো, গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হয় যখন এস ইজ ইকুয়াল টু 0, এস ইজ ইকুয়াল টু ইনফিনাইট, এস ইজ ইকুয়াল টু 1, এস ইজ ইকুয়াল টু 2। কখন হবে? দেখো এখানে কি লিখেছি সমীকরণটা গ্যালভানোমিটারের প্রবাহের ক্ষেত্রে, যে আই জি ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু এস। সো আমার প্রবাহ কখন শূন্য হবে বলো তো? প্রবাহ শূন্য হবে যখন এই এস শূন্য হবে, তাই না? এস শূন্য মানে কি উপরে শূন্য হয়ে যাবে, আর শূন্যকে আমরা উপরে যখন শূন্য থাকবে নিচে কিছু থাকবে তখন কি হবে, সেটা শূন্য হয়ে যাবে। আর যখন উপরে কিছু থাকবে কিন্তু নিচে শূন্য থাকবে তখন সেটা ইনফিনাইট হয়ে যাবে, তাই না? এখন দেখো বইটার এই প্রশ্নটা, একটি 40 ওয়াট ও একটি 60 ওয়াটের বাতিকে শ্রেণী সমবায়ে সাজানো হলে কোন বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে? এটা আমরা কি বলেছিলাম? সমান্তরালের ক্ষেত্রে কি হয় আর শ্রেণীর ক্ষেত্রে কি হয় বলো? এটা কি বলেছিলাম? ওয়াট, তোমার শ্রেণীতে ওয়াট যত কম আলো তত উজ্জ্বল, তাই না? তাহলে ওয়াট কম কোনটা? 40 ওয়াট, তাহলে 40 ওয়াট বেশি উজ্জ্বল হবে। এখন আসছে আমাদের শান্ট। দেখো গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত স্বল্পমানের রোধ, তাহলে শান্ট কিভাবে থাকবে? সমান্তরাল সমবায়ে থাকবে। এই শান্টে মান কেমন থাকবে? রোধের মান খুবই অল্প, অর্থাৎ স্বল্পমানের রোধ হবে। শান্ট উচ্চমাত্রার তড়িৎ প্রবাহিত হতে দেয় না। শান্টের ব্যবহারিক প্রয়োগ দেখা যায় অ্যামিটারে। শান্টের ক্ষমতা গুণক জি প্লাস এস ডিভাইড বাই এস। এখন আচ্ছা দেখো, তাহলে আমাদের শান্ট তাহলে কী করতেছে? শান্ট আমাদের বৈদ্যুতিক যন্ত্রকে ক্ষতির হাত থেকে রক্ষা করছে, তাই না? তো বৈদ্যুতিক যন্ত্রকে ধ্বংসের হাত থেকে কে রক্ষা করবে? শান্ট। এই প্রশ্নটা দেখো, একটি গ্যালভানোমিটারের রোধ 100 ওহম এর সাথে কত মানের শান্ট যুক্ত করলে মূল তড়িৎ প্রবাহ মাত্রার 99% শান্টের মধ্য দিয়ে প্রবাহিত হবে? সো এই যে মাত্র যেটা বলছিলাম যে শর্টকাটের কিছু ম্যাথ এখানে আছে, তো খেয়াল করো এটার ফর্মুলা কি? শান্ট এস ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই এস এর পার্সেন্টেজ ইন্টু 100 মাইনাস এস এর পার্সেন্টেজ। তাহলে এখানে জি এর ভ্যালু কত? 100। দেখো গ্যালভানোমিটারের রোধ 100, আর এখানে হচ্ছে আমাদের এস এর পার্সেন্টেজ, তাহলে এখানে কত পার্সেন্ট? 99%। সো 99, আর এখানে তোমার কী ছিল? 100 মাইনাস এস এর পার্সেন্টেজ। তাহলে 100 মাইনাস এস এর পার্সেন্টেজ কত? 99। তো কত হবে? 100 মাইনাস 99 থাকবে 1, তাহলে 100 ভাগ 99, অ্যান্সার হবে 1.01। তো নর্মালি দেখেই বোঝা যায়, বাট যারা বুঝতে পারো না তাদের জন্য এখানে করেও দিয়েছি যে 100 মধ্যে 99 যাবে একবার, এরপর থাকবে কি 1। এখন 1-এর মধ্যে তো যাবে না, সো একটা দশমিক দাও, দশমিক দিয়ে একটা শূন্য নাও, এর মধ্যেও যাবে না, সো আরও একটা শূন্য আর একটা শূন্য। ওকে, তাহলে এখানে 100 থাকবে, এর মধ্যে 99 যাবে একবার, তাহলে হবে 1.01, এটা অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি শান্ট যুক্ত করলে মোট প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে? ওকে, সেম কী হবে? এস ইজ ইকুয়াল টু জি ডিভাইড বাই এস এর পার্সেন্টেজ ইন্টু 100 মাইনাস এস এর পার্সেন্টেজ। তাহলে এখানে জি অর্থাৎ গ্যালভানোমিটারের রোধ 100, এস এর পার্সেন্টেজ 90, তাহলে 100 মাইনাস 90, এখানে থাকবে 10। তাহলে এই 0 আর 0 ভ্যানিশ, তাহলে 10/9 আর এখানে 10, তাহলে কত হবে? 100/9। 100/9 এটাকে করলে হবে 11.11%। এখন এখানে একটা ট্রিক্স লুকিয়ে আছে, সেটা কি? আমরা তো এখানে বলেছিলাম কি ফর্মুলায়, যে এস এর পার্সেন্টেজ, তাই না? নিচেও এস এর পার্সেন্টেজ, বাট এইখানে কি এস এর পার্সেন্টেজ দেয়া আছে? দেখো তো, নাই। এটা কি বলছে? এই প্রবাহটা কোথায়? গ্যালভানোমিটার দিয়ে যাবে। তো যেহেতু গ্যালভানোমিটারে 10%, তাহলে শান্টের মধ্যে কত পার্সেন্ট হবে? 100 মাইনাস 10, তাই না? তাহলে শান্ট হবে 90। যদি বলতো এটা গ্যালভানোমিটারে 20%, তাহলে শান্তে হতো 80%। যদি বলতো তোমার গ্যালভানোমিটারে 40%, তাহলে শান্তে হতো 60%। আশা করি বুঝতে পারছো। তো এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার সর্বোচ্চ 10 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে। কী ব্যবস্থা গ্রহণ করলে এর দ্বারা 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাপা যাবে? অথবা কত মানের শান্ট ব্যবহার করলে এর দ্বারা 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাপা যাবে? সো এই ক্ষেত্রে আমরা কী করব? দেখো আমাদের আর এর ভ্যালু এখানে 100 ওহম, I1 এর ভ্যালু 10 মিলিঅ্যাম্পিয়ার। সো মিলিঅ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করবো, তাহলে এই 0 0 ভ্যানিশ, থাকবে 1/100 অ্যাম্পিয়ার, আর I2 এখানে 10 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এন মাইনাস 1, আর এন কি ছিল? শেষ মান ডিভাইড বাই আদি মান। তো এখানে শেষ মান হচ্ছে 10 আর আদি মান হচ্ছে 1/100।
এই জায়গা থেকে করেছি, তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। তো এখানে আর এর ভ্যালু 100 আর এন এর ভ্যালু 1000, তো 1000 - 1, তাহলে 100 ভাগ 999, তাহলে এটা হবে আলটিমেটলি তোমার 0.1 ওহম। এটা নর্মালি দেখেই বোঝা যায় যে তোমার 100 ভাগ 1000 এটাকে করলে হয় হচ্ছে তোমার 1/10 অর্থাৎ 0.1, আর এটা কি আছে 100 ভাগ 999, সো এটাই হবে। সো যদি এটা তোমরা দেখে বুঝতে না পারো তাহলে এখানে ভাগ করে দিয়েছি, এটা দেখে নিতে পারো। এখন তাহলে অ্যান্সার কী হবে? যে 0.1 ওহম রোধের একটি শান্ট গ্যালভানোমিটারের সমান্তরালে যুক্ত করতে হবে, আর শান্ত হলে সমান্তরালেই থাকবে। এখন আসো, একটি অ্যামিটার 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ নিরাপদে মাপতে পারে। ওই অ্যামিটার দ্বারা 7.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপার জন্য কত রোধের শান্ট দরকার? সো সেম ফর্মুলা, S = R/n-1, সেখানে শেষ মান 7.5, আদি মান 5, তো 7.5কে আমি কি লিখতে পারবো? দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0, তাহলে 75 ভাগ 5 × 10, তাহলে কি হবে? এখানে দেখো আমাদের 5 75-এর মধ্যে যাবে 15 বার, তাহলে 15/10, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে উপরে 3 নিচে 2, সো এটা থাকলো। এখন আসো এই ভ্যালুগুলো বসে দাও, করলে কী হয়ে যায়? 2/3 থাকে, তাহলে অ্যামিটারের রোধের দ্বিগুণ মানের শান্ট ইউজ করতে হবে। এখন আমরা লাস্ট টপিকে চলে আসছি, হুইটস্টোন ব্রিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে তোমার ঢাবি, চবি, রাবি, জাবি সহ অন্যান্য ভার্সিটিতে কোশ্চেন আসছে। সো এটা কি? P/Q = R/S। এখন দেখো, হুইটস্টোন ব্রিজের চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে? এসব ম্যাথের জন্য মনে রাখবে, যা পাবো তা বেশি হলে নর্মাল বিয়োগ করব এবং শ্রেণীতে যুক্ত করতে হবে, আর যা পাবো তা কম হলে ইনভার্স বিয়োগ করব, অর্থাৎ গুণফল বাই বিয়োগফল করব এবং সমান্তরালে যুক্ত করব। একটা প্রশ্ন বলে দিলেই এটা বুঝতে পারবা। সো প্রশ্নটা হচ্ছে যে, একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 4 ওহম, 6 ওহম, 8 ওহম, 10 ওহম মানের 4টি রোধ যুক্ত রয়েছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে? সো এই যে সিরিয়ালের রোধগুলো থাকবে এইভাবেই লিখবা। খেয়াল করো, এটা 4, এটা 8, তাহলে এটা কি দ্বিগুণ হয়েছে? তাহলে এটা 6, এটা 10, এটাও কি হবে? দ্বিগুণ হবে। তো 6 × 2 কত হয়? 12। সো এটা কত আসছে? 12, আর এটা কত? 10, তাহলে এটা কি হয়েছে? বেশি হয়েছে। তো এটা 12, এটা 10, সো 12 10-এর চেয়ে বড়, সো বৃদ্ধি পেয়েছে। আর বৃদ্ধি পেলে আমরা কি করব? নর্মাল বিয়োগ করব। নর্মাল বিয়োগ করলে 12 - 10 = 2 ওহম, তাহলে চতুর্থ বাহুতে 2 ওহম মানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। পরবর্তী প্রশ্ন, হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 2 ওহম, 4 ওহম, 3 ওহম, 9 ওহম মানের 4টি রোধ যুক্ত করা হয়েছে। চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে? খেয়াল করো, 2 4 3 9, তাহলে 2 এর দ্বিগুণ হচ্ছে 4, এরপর 3, তাহলে 3 এর দ্বিগুণ কত হবে? 6। এখন দেখো, এটা 6, এটা 9, সো 6-এর চেয়ে 9 বড়, এটা 12 কেন লিখছি? এটা 9 হবে, হ্যাঁ ঠিক করে দিচ্ছি। তো 6-এর চেয়ে হচ্ছে 9 বড়, সো কি এটা হ্রাস পাইছে? হ্রাস পেলে ইনভার্স বিয়োগ। ইনভার্স বিয়োগ মানে গুণফল ডিভাইড বাই বিয়োগফল। তো এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? উপরে হচ্ছে তোমার 6 নং 54, নিচে হচ্ছে 3, আর আমরা জানি 3 18 54, অ্যান্সার 54 ওহম। সো চতুর্থ বাহুতে 18 মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। এখন আসো পরবর্তী লাস্ট প্রশ্ন, একটি মিটার ব্রিজের দুই প্রান্তে যথাক্রমে 2 ওহম ও 3 ওহম মানের দুটি রোধ যুক্ত করা হলো। ডান প্রান্ত থেকে কোথায় সাম্যবিন্দু পাওয়া যাবে? এটার জন্য মনে রাখবে P/Q = L/100 - L। তাহলে P এর ভ্যালু 2, Q এর ভ্যালু 3, আর L/100 - L। এখন আর গুণ করো, তাহলে 3L, আর এখানে কি 200 × 2L, তাহলে 3L = 200 - 2L, দেন 2L এখানে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে 5L = 200, অতএব L = কত হবে? 40 সেন্টিমিটার। সো এটা কি? এটা হচ্ছে আমার বাম প্রান্ত থেকে, বা নর্মাল যদি বলে তাহলে এটা অ্যান্সার, বাট আমাকে ডান প্রান্ত বললে কী করতে হবে? এই 100 সেন্টিমিটার থেকে আমরা যেটা পাবো সেটাকে বিয়োগ করতে হবে। এটা আমরা 100 সেন্টিমিটার কেন বলছি? কারণ এটা মিটার ব্রিজ, মিটার ব্রিজের দৈর্ঘ্য কত হয়? 1 মিটার, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এই কারণে এটা করছি। বাট যদি ডান প্রান্ত না বলতো তাহলে অ্যান্সার হতো 40 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের কাজ হচ্ছে এখন এই ভিডিওটা শেষ করার পর যে ম্যাথগুলো এখানে করাইছি, ম্যাথগুলো নিজে প্র্যাকটিস করবা, আর যে ফর্মুলাগুলো লিখে দিছি ফর্মুলাগুলো হচ্ছে হাতে কলমে লিখে সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেলবা। কারণ এই ফর্মুলার বাইরে আশা করি ম্যাথ এই চ্যাপ্টার থেকে থাকবে না, কারণ তোমরা তো শুরুতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখছো, সেই অনুযায়ী কোশ্চেন হবে। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।